যে সিলেট বিভাগ যখন আমাকে অদম্য নারী ইয়েটা করলো, তখন হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই অদম্য কথাটাই আমার সাথে যায়। তারা কেন এগিয়ে আছে, আমার বাংলাদেশ কেন আসলে পিছিয়ে আছে। আমি খুবই আমার লাল সবুজ মানে পতাকাটাকে খুব ভালোবাসি। আসলে আমাদের সিলেটের তথাকথিত চিন্তা করলে কিন্তু, বা যে কোনো জায়গায় মেয়েরা কিন্তু আমরা এখনো আসলে অনেক বাধার সম্মুখীন। মেয়েদেরকে এখনো আমরা অনেকেই বলে যে আমরা অনেক এগিয়ে গিয়েছি, আসলে আমরা এখনো এগিয়ে যাইনি, আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে, এটা নিয়ে আসলে আরো সংগ্রাম করতে হবে। বোর্ড চেঞ্জ হয়েছে, একজন নতুন ভাইস প্রেসিডেন্ট উনি হবে। তো উনি তখন প্রেসিডেন্ট যে বর্তমান, তিনি পরিচয় করায় দিচ্ছেন সবাইকে। তো সবাই তো দেখছে যে সবাই সাদা মানুষ, আমরা একটু এশিয়ান মানুষ। তখন উনি বলছে যে আচ্ছা, শি ইজ ফ্রম বাংলাদেশ, মানে একটু নেগলেক্টেড ভাবে। তখন প্রেসিডেন্ট উঠে বলছে নো, শি ইজ নট অনলি ফ্রম বাংলাদেশ, শি ইজ অলসো আওয়ার রেসপেক্টেড ডোনার। তখন মনে হচ্ছে এই কথাটা, যে না আমরা বাঙালি সবসময় তোমাদের কাছ থেকে ত্রাণ নেই না ভাই, আমরাও দিতে জানি। হ্যাঁ, তো আমাদের শুধু মেধাও যেমন আছে, আমাদের ফাইন্যান্সিয়ালিও ভালো। সুপ্রিয় দর্শক, আজ আমাদের সাথে এমন একজন মানুষ আছেন যিনি তার কর্মক্ষেত্রের সকল জায়গায় দাপিয়ে বেড়াচ্ছেন সফলতার সঙ্গে। তিনি খুব রিসেন্টলি সিলেট বিভাগীয় পর্যায় থেকে অদম্য নারী খেতাব পেয়েছেন। তিনি একজন অটিজম পরামর্শক হিসেবে কাজ করছেন। আমাদের সাথে আছেন রিফা তারা। রিফা, আপু কেমন আছেন? এই তো ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। প্রথমে আপনাকে অভিনন্দন আপনার সকল সাফল্যের জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে ইনভাইট করেছেন এবং আমার বাসাতে এসে আমার ইন্টারভিউটা গ্রহণ করছেন। ধন্যবাদ আপু। প্রথমেই আপনার যাত্রার শুরুটা সম্পর্কে জানতে চাইবো। আপনার কর্মক্ষেত্রের বা এই যে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন, এটার শুরুটা বা এই কাজের ক্ষেত্রে আসার কারণটা কি বা অনুপ্রেরণাটা শুনতে চাইবো। প্রথমে বলি যে সিলেট বিভাগ যখন আমাকে অদম্য নারী ইয়েটা করলো, তখন হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই অদম্য কথাটাই আমার সাথে যায়। যে অনেক বিবাহিত জীবন পার করছি 18 বছর। তো সেই জায়গা থেকে বিবাহিত জীবন, সংসার, 2 সন্তান, তারপর সব কিছু মিলে আবার মানুষের জন্য কাজ করা। তো পারিবারিক শিক্ষাটা থেকেই হচ্ছে আসলে এই জায়গাটায় কাজ করা। আমার বাবা মাও সবসময় মানুষের জন্য কাজ করার চেষ্টা করতেন। বলতেন যে মানুষের জন্ম, ধর্ম চেয়েও বড় কথা হচ্ছে মানব সেবা। হ্যাঁ, আমি কোন ধর্মের সেটা আসলে বড় কথা নয়। তো ওই জায়গাটা থেকেই মাকে দেখতাম ছোটবেলা, যে আমাদের জন্মদিন বলতে আমরা ভাবতাম যে আমরা যে পরিবারে বিলং করি, তো সেই জায়গায় অনুযায়ী আসলে হওয়া উচিত ছিল বিশাল কেক হবে, 100-200 গেস্ট আসবে, এরকম কিছু। কিন্তু আমার মা সবসময় এতিমখানাগুলোতে খাওয়া দাওয়া, রাস্তায় যারা খাওয়া পাচ্ছে না তাদেরকে খাওয়া, এই জিনিসগুলো করতেন। তো ওই জায়গা থেকে আমারও এই জিনিসটা করা। আর ওই যে অটিজম নিয়ে যে কথাটা বলছি, বা আমরা যারা ডিজেবল বলি আর কি, যা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের ক্ষেত্রে কাজ করার অনুপ্রেরণা হচ্ছে আমার বড় বোন। যেহেতু আমার বড় বোন ডাউন সিনড্রোম, তো তার সাথেই হচ্ছে আমার জীবনের পথ চলা। তো তখন যখন তাকে নিয়েই আমার স্কুল জীবন শুরু হওয়ার আগে আমি বিশেষ চাহিদা সম্পন্ন যারা, তাদের সাথেই আমার জীবনটা শুরু হয়। তো তাদের সাথে তাদের অনেক চ্যালেঞ্জ, তাদের সাথে কাজ করা, ওই জায়গা থেকেই আসলে সবসময় আমার ইচ্ছা ছিল। আর সাইকোলজি জিনিসটা কেন জানি খুব পছন্দ ছিল, মানুষের মনস্তাত্ত্বিক জিনিসটা পড়তে ইচ্ছা করতো, যে মানুষের মনে আসলে কি চলে। তো সেখান থেকেই আপু হচ্ছে কাজ করতে শুরু করলাম, এই তো চলতেছে আর কি। দারুণ। অদম্য নারীর পাশাপাশি আপনি আরও একটি সম্মানে ভূষিত হয়েছিলেন, সেটি হচ্ছে জয়িতা সম্মানে ভূষিত হয়েছিলেন শিক্ষা ও কর্মক্ষেত্রে কাজের জন্য। এই সম্মানটি নিয়ে কি বলতে চান? 2024 সালে জয়িতা সম্মাননা পাই উপজেলা পর্যায়ে। আমার বাড়ি নিশ্চয়ই জানেন, গোলাপগঞ্জের, সিলেটে। তো এটা আমার নিজের থেকেই করা, কারণ এটা অ্যাপ্লাই আমি নিজে থেকেই করি। যখন আমি একটা প্রজেক্টের কাজে খুব একটা প্রত্যন্ত জায়গায় যাই, তখন সেই মেয়েটা জয়িতা। তো আমি জানতাম যে যারা রুট লেভেলসে একদম কাজ করে তারাই জয়িতা পায়। তো তখন সে আমাকে বলল, আপু তুমি এত কাজ করো কেন, তুমি তোমার নিজের জায়গায় নিজের পরিচিতিটা বাড়াও না। তখনও কিন্তু আসলে সিলেট শহরে আমাকে কেউ চেনে না। আমি 2022 থেকে হচ্ছে সিলেটে সেটেল হয়েছি। এর আগে তো আপনি জানেন যে আমি যুক্তরাষ্ট্রে ছিলাম, বিভিন্ন জায়গায় ছিলাম, মানে সিলেটে ছিলাম না আর কি। তো সেই জন্য পরে জয়িতাটা যখন অ্যাপ্লাই করলাম, তখন আমার কাছে মনে হলো যে সমাজও, তো ওটা পেয়েছি আমি শিক্ষা ও চাকরির ক্ষেত্রে, আর অদম্য নারী পেয়েছি সমাজ উন্নয়নের কাজ করে। তো শিক্ষার চাকরির ক্ষেত্রে আমার প্রচণ্ড চ্যালেঞ্জ ছিল। আমি যখন আমার এসএসসি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরেই হচ্ছে যখন বিএ প্লাস পড়াশোনা প্লাস জব করছিলাম,
তো আসলে আমাদের সিলেটের তথাকথিত চিন্তা করলে কিন্তু বা যে কোনো জায়গায় মেয়েরা কিন্তু আমরা এখনো আসলে অনেক বাধার সম্মুখীন, মেয়েদেরকে এখনো আমরা অনেকেই বলে যে আমরা অনেক এগিয়ে গিয়েছি, আসলে আমরা এখনো এগিয়ে যাইনি, আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে, এটা নিয়ে আসলে আরো সংগ্রাম করতে হবে। মেয়েদেরকে প্রচন্ড ধৈর্য ধরতে হবে, সততা থাকতে হবে। যেমন একটা মেয়ে যদি এগিয়ে যায়, আপনি সবসময় শুনবেন সে নিশ্চয়ই কোনো একটা ফেভার পেয়ে এগিয়ে গেছে, আর সুন্দর হলে তার কথাই নাই, তাহলে নিশ্চয়ই সে বসের সাথে কিছু আছে, এর জন্যই সে প্রমোশনটা পাইছে। ওই জায়গা থেকেই হচ্ছে আমি সংসার প্লাস সন্তান, স্বামী সন্তান সংসার, আমি একটা কথা বলি 3 শয়ের মিলন মেলা নিয়েই হচ্ছে আমি শিক্ষা ও চাকরি ক্ষেত্রে এই জয়িতা সম্মাননা পেয়েছি। এটা খুবই আনন্দের ছিল। আর আমার কাছে প্রত্যেকটা অ্যাওয়ার্ড বা আমার যখনই আমি কোনো কিছু পেতাম জীবনে, এমনকি এসএসসি এইচএসসি পরীক্ষাও যদি বলি, বৃত্তি পরীক্ষাও বলি, সব কিছুতে আমার মনে হতো কি আমার মা সব সময় আমার ওই একটা অসুস্থ বোন থাকার কারণে সে যে একটা মানসিক একটা চাপে থাকে, সমাজের কারণে হোক পারিবারিক কারণে হোক, ওই জায়গা থেকে তাকে আমার দেওয়ার ইচ্ছাটা খুব বেশি থাকতো যে আমি কিছু করলে অ্যাটলিস্ট সে খুব খুশি থাকবে, ওই জায়গা থেকেই হচ্ছে এটা দারুণ, করা। দারুণ। আপনার কথার প্রেক্ষিতে একটি প্রশ্ন করতে চাই, হ্যাঁ, সেটি হচ্ছে নারীদের ব্যাপারে যে কথাটি বললেন, নারীদেরকে সমাজের প্রতিটি স্তরে নারীরা যতই শিক্ষিত হোক না কেন, যতই শক্তিশালী হয়ে উঠুক না কেন, প্রতিটি স্তরেই বিভিন্নভাবে পেছনে টেনে ধরার যে বিষয়টি রয়েছে আমাদের সমাজে। আপনার এই পথ চলায়, আপনার এই জীবনে এই ধরনের কি কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, এবং সেই অভিজ্ঞতাগুলো আপনাকে আরো কতটা আত্মবিশ্বাসী করেছে? কারণ আমি বিশ্বাস করি একজন নারীকে যত বেশি পেছন থেকে টানা হয় তত বেশি উনি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তো সেক্ষেত্রে আপনার এটা অভিজ্ঞতা। আতি আপু খুবই ভালো একটা কথা বলেছেন যে যত আমাদেরকে পিছিয়ে টানিয়ে মানে ধরা হয় ততই আমরা আরো এগিয়ে যাই। তো এর জন্য আমি রিসেন্টলিও এক জায়গায় কথা বলছিলাম, তখনও বলছিলাম যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, যখনই আপনি জীবনে এগিয়ে যাবেন আপনাকে পিছনে টেনে ধরার জন্য মানুষের অভাব হবে না। তো এই জায়গায় অনেক স্ট্রাগল ছিল। ওই যে আপনাকে বললাম যে আমাদের মেয়েদেরকে অনেক কথা শুনতে হবে, সেটা পরিবার থেকেই হোক, পরিবারেই এটা বেশি শোনা হয়, তারপরে সমাজ তো আর আছেই, 24 ঘন্টাই দেখবেন আপনাকে আমাকে বুলিং করে যাচ্ছে। আপনি যেহেতু মিডিয়া গণমাধ্যমে কাজ করছেন, আপনিও আমার মতো বুঝেন, আমিও গণমাধ্যমে কাজ করছি, রুটস লেভেলে যেতে হচ্ছে, ডাটা কালেকশন করতে, বস্তিতেও অনেক সময় আমাদেরকে যেতে হয়। তো এই জায়গা থেকে যেমন ধরেন আমার ক্ষেত্রে যেটা, আমি সাইবার বুলিংয়ের অনেক প্রচণ্ড শিকার হয়েছি, আমাকে জিডি করতেও হয়েছে। তো এই জায়গাগুলো যদি আমার পরিবার, বিশেষ করে যেহেতু আমি ম্যারিড, সেই ক্ষেত্রে আমার স্বামী যদি আমাকে সাপোর্ট না দিত, একজন সাপোর্টিভ পুরুষের ক্ষেত্রে যেমন আমরা শুনি যে একজন সফল মানে নারী, মানে পুরুষ যদি সফল হয় সেক্ষেত্রে নারী আছে, একজন নারীর সফল, বিবাহিত নারী যদি সফল হয় সেক্ষেত্রেও কিন্তু তার স্বামী আছে। তো এখানে তার সাপোর্টটা অনেক ছিল মেন্টালি। আর আমার বাবা মা প্রচুর মানে পজিটিভ মাইন্ডেড, ওই জায়গা থেকেই আসলে আমার মনের শক্তিটা প্রচণ্ড বেশি। আমার মনে হচ্ছে ধৈর্য, সততা আর হচ্ছে আমার পরিশ্রম, এটার জন্যই আমি এতটুকু আগাইতে পারছি আসলে। আর চ্যালেঞ্জ যেগুলো ছিল আপু, যে আমাদের মেয়েদের ক্ষেত্রে আমি যে কাজটা করেছি, যে আমি প্রত্যেকটা নিজের থেকে, এই যে সমাজ উন্নয়নে কেন আমাকে অদম্য নারী দেওয়া হলো, আমাকে কিন্তু কেউ এটার জন্য ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেনি, আমার ফ্যামিলি ছাড়া। বা আমি উপস্থাপনা করে যেই সব টাকা পয়সা পাই, এই টাকাগুলো দিয়েই হচ্ছে আমি স্কুল ক্যাম্পেইন, বাচ্চাদের ইয়েতে যাওয়া, চা বাগানে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে নিজের থেকে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে গিয়েছি। তো ওই নিজের থেকে কাজ করার এই যে এই জিনিসগুলো আমরা করছি না দেখেই আসলে আমরা পিছিয়ে আছি। কারণ আপনি নিজেই বললেন উপস্থাপনার বিষয়টি যখন আসলো তখন বাংলাদেশ বেতারে দীর্ঘদিন কাজ করেছেন। আমি নিজেও বাংলাদেশ বেতারের একজন কণ্ঠশিল্পী। তো বাংলাদেশ বেতারের সাথে কাজ করার অভিজ্ঞতা বা মাইক্রোফোনকে মিস করেন? হ্যাঁ, মাইক্রোফোন মিস করি না, আমি মাইক্রোফোনে স্টিল কাজ করছি, এজন্য আপনার সাথে এত সুন্দর করে সাবলীলভাবে কথা বলতে পারছি। এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। আমি 2007-এ হচ্ছে লাক্স চ্যানেলে সুপারস্টারে দিয়েছিলাম, ওখানেও ছিলাম। আর পাশাপাশি ওই কম্পিটিশনটা যখন আমি ওখান থেকে প্রাইমারি সেকেন্ডারি যখন ওরা সাভারে ট্রেনিংয়ের জন্য নিয়ে যায়, ওই সময় বাদ পড়ে যাই। পড়ার পরে আরেকটা কম্পিটিশন হয় মিরর স্টার হান্ট 2007, ওটাতে টপ 20-তে যাই। ওখানে আমার সাথে ছিল এখন নায়িকা আইরিন, ছিল শখ, ছিল প্রভা, আমরা সবাই একসাথে ছিলাম। তো ওই টপ 20 পর্যন্ত আমরা কাজ করি। এরপরে কোনো হয়তোবা যারা চেয়ারম্যান বা ওনাদের কারণে প্রোগ্রামটা হয়ে যায়, কিন্তু আমরা টপ 20-তে ছিলাম। তো প্রচুর প্রিন্ট মিডিয়াতে কাজ করা হয় তখন, নবরূপা, গৃহিণী, কৃষাণী মানে খুব ছিল,
অনন্যা ম্যাগাজিন, মিরর যদি আপনারা খুঁজেন, প্রথম আলোর নকশায়ও অনেকগুলো ছবি তখন গিয়েছে। তো আমার চেহারা হচ্ছে একটা মজার ব্যাপার আছে, এটা একটু বলি। সেটা হচ্ছে আমার বাবাও অনেক সময় আমার পেপারের ছবি দেখে আমাকে চিনতেন না, বলতেন মাকে ডেকে তুমি তো শুটে গেছিলা, বলো তো এটা কি আমাদের মেয়েই? তো আমি বলতাম, মা যদি থাকতো বলতো হ্যাঁ এটা আমাদের মেয়েই। তো এই জিনিসটা ভালো লাগে। তো ক্যামেরা সবসময় ভালোবাসি, এর জন্য মাইক্রোফোন আসলে ছাড়তে পারি না। এর জন্যই 2022-এ দেশে আসার পরে আবার ঢাকা বেতার, আমি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে ছিলাম, 21-এ টেলিভিশনেও ছিলাম। তো ওই জায়গাগুলো থেকে ব্যাকগ্রাউন্ডে আমি প্রচুর কাজ করছি ভয়েস আর্টিস্ট হিসেবে। যেমন এনটিভিতে একটা রান্নার অনুষ্ঠান হতো, সিদ্দিকা কবির রেসিপি, ওখানেও কিন্তু রান্নার যে মশলার যে অ্যামাউন্টগুলো বলা হতো ওটাও কিন্তু আমার ভয়েস ছিল। আপনার কথাগুলো শুনে একটা প্রবাদ মনে পড়ছে, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। আমার কাছে মনে হচ্ছে আপনি জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ এভরিথিং। সো এই যে যাত্রাটা, এই যাত্রা একটু আগে বলছিলেন যে স্বামী সহযোগিতার কথা, পরিবার, সন্তান, এই জায়গাটিতে আপনার সহযোগিতাটা খুব ভালো ছিল, এটা আমরা বুঝতে পারছি। এবং আপনার কি মনে হয় যে এই জায়গাটিতে সহযোগিতাটা থাকলে কি একটা মেয়ের জন্য এগিয়ে যাওয়াটা অনেকখানি সহজ হয়ে যায় না? একদম অনেক সহজ হয়ে যায়। যেমন আজকের জিনিসটাই আমি বলি, আপনারা সাক্ষাৎকার নিতে আসছেন, আমি আপনার অলরেডি ক্যামেরার পিছনে যে ভাইয়ারা আছে তাদের সাথে ফোনে যখন কথা বলছিলাম তখন বলছিলাম যে ভাই আমি রাস্তায় আছি, আপনারা আসেন, আমিও যাচ্ছি। এই যে আমি আসার পরে আমার মেয়ে কিন্তু আমাকে আজকে মেকআপ করে দিয়েছে, এই যে একটা প্রাপ্তি। হ্যাঁ, তাহলে আমার মেয়েকেও কিন্তু আমাকে ওইভাবে ট্রেনিং করতে হয়েছে যে তোমার জিনিস না, শুধু তুমিও আমাকে হেল্প করতে পারো, ইউ আর নট মাই বার্ডেন। হ্যাঁ, বাট আমিও তোমার বার্ডেন না। তো এই যে সহযোগিতা, তারপরে আমার ছেলে অনেক কিছু আগে, যে আমার এক ভাইও আমার সাথে আজকে আছে, এই জায়গাটা সেট আপ করাতেও ভাইও অনেক হেল্প করেছে। এই যে ফ্যামিলির সাপোর্টগুলা, একটা মেয়ে যদি রাস্তাঘাটে যায় তখন একটা, আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেশি আমাদের জরুরি, যে জায়গাটা আমরা খুব বেশি ফোকাস করা উচিত, যে আমাদের মেয়েদেরকে আমরা শুধু বলছি তোমরা শালীনভাবে চলো, পর্দায় চলো, ঠিকভাবে রাস্তায় চলাফেরা। একটা ছেলেকে কেন আমরা শিখাচ্ছি না যে একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হবে? তো সেই ক্ষেত্রে যদি আমি আমার ছেলে সন্তানটাকে প্রপারভাবে যত্ন করতে শিখাই একটা মেয়েকে, তখনই কিন্তু আমার মেয়েটা কিন্তু আসলে দুঃখে থাকবে না, সুখেই থাকবে। হ্যাঁ, যেমন আমার ছেলে হচ্ছে আমাকে চা বানায় দিতে পারে। হ্যাঁ, সে কিন্তু মাত্র ক্লাস 4-এ পড়ে। হ্যাঁ, তো এইটা কিন্তু আমি যখন টায়ার্ড হয়ে আসলাম, এই যে আমাকে একটা চা সে দিতে পারবে। ধরেন অনেক সময় এমন ব্যস্ততা যায়, আমার হাজব্যান্ড একজন বিজ্ঞানী, আপনারা হয়তো এতক্ষণে জানেন, তো সে তার ল্যাবটা নিয়ে থাকতে খুব পছন্দ করে, সে ওই জায়গাটা নিয়ে কাজ করতে পছন্দ করে। তো সে তার ব্যস্ততা থাকে, কিন্তু তারপর ধরেন কোনো কাজে আমিও আমার কাজে ফিল্ড ওয়ার্কে যাচ্ছি, কারণ সব কিছু সামলিয়ে তো এগিয়ে যাচ্ছি, ওই যে ব্যালেন্স করতে হয়। তো সেই জায়গায় যেটা হয়, অনেক সময় আমি তরকারি রান্না করেছি, ভাত রান্না করতে হয়তো বা পাইনি সময়ের অভাবে, সে কিন্তু ওই যে ভাতটা রান্না করে ফেলে। এইখানে দেখেন আমি কিন্তু আমার টাইম ম্যানেজমেন্টটা করতে পারলাম। এই টাইম ম্যানেজমেন্টগুলোতে আমাদের পরিবারের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে আসলে। আচ্ছা আপু, আমরা জানি আপনি একজন ভ্রমণ পিপাসু মানুষ, তো এই যে ঘুরতে এত পছন্দ করেন, আপনার এই কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে ভ্রমণ কতটা সাহায্য করেছে, বা ভ্রমণের অভিজ্ঞতাগুলো কিভাবে সাহায্য করে? হ্যাঁ, খুব একটা ভালো কথা বলেছেন যে ভ্রমণ পিপাসু মানুষ। আসলে প্রচণ্ড ঘুরতে পছন্দ করি। বছরে একবার দেশের বাইরে না গেলে মনে হয় যে আসলে আমার মনটা ভালো হচ্ছে না কোনোভাবেই। আর এই যে প্রত্যেকটা ঘোরাতেই আমি এক একটা জিনিস শিখি। যে ধরেন আমার খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা আছে যে ইউএসের মতো জায়গায় গিয়েও আমি হচ্ছে ইউএস থেকে বাংলাদেশে আসার সময় ফ্লাইট মিস করে ফেলেছি। হ্যাঁ, মানে আমি শিকাগোতে আমার হচ্ছে ট্রানজিট ছিল এরকম যে আমরা বাল্টিমোর থেকে শিকাগো যাব, শিকাগোতে স্টে করব, আমরা শিকাগো ঘুরবো, ঘোরার পরে আমরা বাংলাদেশে ঢাকায় ফিরে আসবো, ঢাকা থেকে পরে সিলেট। তো শিকাগো গিয়ে দেখতে গিয়ে শিকাগোর এয়ারপোর্টটাই এত বড় ছিল যে ওটা ঘুরতে ঘুরতে আমাদের 5-6 ঘন্টা চলে গেছে, আর এদিকে আমাদের ফ্লাইট দিয়ে চলে যাচ্ছে, আমাদের কোনো খবর নেই। এর মধ্যে আমার বাচ্চা দুটো খুব ছোট ছিল, যে ওদেরকেও আবার রেডি করতে হচ্ছে, করতে হচ্ছে, কিন্তু না, দেখে তো যাই ভাই, বারবার তার আসা সম্ভব না। এটা একটা খুব ইন্টারেস্টিং ছিল। আর যেটা রিসেন্টলি, যেটা 2024-এ তো আমাদের দেশের একটা বিরাট ঘটনা ঘটেছে, ঠিক আছে, কিন্তু আমি 2023-এ হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনসে বা ইন্ডিয়া ভ্রমণ করেছি রাষ্ট্রপতির আমন্ত্রণে। সেখানে যেটা হয়েছে আপু, যে ওখানের কালচারের সাথে আমার হচ্ছে মেইন কাজ হচ্ছে কোলাবোরেশন করা। তো সেই জায়গা থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে আইআইটি বোম্বে, তারপরে টাটা মেমোরিয়ালের ডাইরেক্টরের সাথে সরাসরি দেখা, ইন্ডিয়ার গভর্নরের সাথে সরাসরি একই জায়গায় স্টেজ শেয়ার করার মতো সম্মান, ইয়ুথ মিনিস্টারের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আছে তাজমহল গোল্ডের তাও গিফট পেয়েছি।
হ্যাঁ, এই জিনিসগুলো আসলে মনে হয় অনেক বড় প্রাপ্তি। আর প্রত্যেকটা জায়গায় যাওয়ার পরে যে এক একটা কালচার, এই যে সবার সাথে মিশতে পারা, মিশে যাওয়া, হ্যাঁ, যে কোনো জায়গায় গিয়ে তারপর তারা কেন এগিয়ে আছে, আমার বাংলাদেশ কেন আসলে পিছিয়ে আছে। আমি খুবই আমার লাল সবুজ মানে পতাকাটাকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমার প্রায়ই ক্যাপশনে থাকে, আমি যদি যারা আমার ফেসবুকে ফলো করে, বা আমি ফেসবুক বা ফলো করার মতো আমার কিছু আমি করি নেই, কিন্তু আমি আমার ফেসবুকে যারা অ্যাড আছে তারা সবাই আমার ফেস টু ফেস চিনা। তো তারা যদি খেয়াল করে দেখবে আমি সবসময় আমি আমার সবুজ পতাকাটা দিয়েই কোনো ক্যাপশন লিখি, বা আমি ওই একটা গান দিই যে আমি বারবার আমার সবুজের মধ্যেই ফিরে থাকতে চাই আর কি। সবুজ আর লাল খুব ভালোবাসি। দারুণ দারুণ, নিঃসন্দেহে এগুলো দারুণ কিছু অভিজ্ঞতা। আমরা আপনি শুরুতে যেমন আইআইটি বোম্বের একটুখানি আপনাকে আটকেলাম, সরি। এখানে হচ্ছে যেটা আমার অভিজ্ঞতাতে মনে হয়েছে যে আমরা আইআইটি বোম্বেতে ঘুরতে যাওয়ার আগে যখন আমি জন হপকিন্স ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি এইসবেও ভিজিট করতে গেছি, তখনও ওরা এক্সচেঞ্জের কথা বলতো। হ্যাঁ, আমাদের তো এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো হয়, তো এখানে কিন্তু তারা বলে যে আপনি ধরেন একটা সাবজেক্টে ভর্তি হলেন ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটি, যেহেতু আমরা বাংলাদেশের কথা যদি বলি, এখন আপনার নাও পড়তে ভালোও লাগতে পারে, ধরেন আপনি ইংলিশে চান্স পেয়েছেন, কিন্তু আপনার ইচ্ছা আপনি সাইকোলজি নিয়ে পড়বেন অথবা ম্যাথ নিয়ে পড়বেন। তারা কিন্তু কিছুদিন যাওয়ার পরে সেই স্টুডেন্টের যে সাবজেক্ট পছন্দ করে তাকে সেই ডিপার্টমেন্টে দিয়ে দেয়। এর জন্য কিন্তু তারা এত ইমপ্রুভ করে। তারপরে ধরেন আমার একটা মানুষ, আমরা যেহেতু ডিসেবল নিয়ে কাজ করছি, সেই জায়গাতে আমার যেটা কথা হচ্ছে, এই জায়গাগুলোতে কোলাবোরেশন করতে গিয়ে দেখলাম তারা হচ্ছে তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় এই জায়গাটাতে প্রচুর সময় নিচ্ছে, এবং সে কি পছন্দ করে। এখন একটা বাচ্চা ছবি আঁকতে পছন্দ করে, তাকে যদি আমি নাচ দেই, আসলে তো সে ওই জায়গাটাতে ভালো করতে পারবে না। এখন আমি ধরেন খুব ভালো কথা বলতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, মিশতে পছন্দ করি, এখন আমাকে যদি আপনি নিয়ে একটা চিড়িয়াখানার ইয়েতে ঢুকায় দেন, আমি তো চাইলে ওই খাঁচার ভিতরে থাকবো না, আমি বের হয়ে আসবোই যেভাবে। এটা একটা ইয়ে মনে হয়। হ্যাঁ, সেটাই নিজের আমাদের দেশে আসলে এখনো হয় নাই। আমারও মনে হয় আপনিও এটা ফেস করেন হয়তো, থাকলে আমরা এই সুযোগটা নিতাম, আমরা আরো জ্ঞান বাড়াইতাম আসলে হয়তো। আমরা অটিজমের কথা শুনছিলাম, আপনি বলছিলেন ডিসেবল বাচ্চাদেরকে নিয়ে কাজ করার ব্যাপারটা। আপনি আলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাথে কাজ করছেন বহুদিন ধরে। এই ফাউন্ডেশনটির সাথে কাজ করার অভিজ্ঞতা বা অটিজম নিয়ে কাজ করার অভিজ্ঞতা, বা এটার মানে কি পরিবর্তন আমাদের সমাজে বা আমাদের দেশে আসা উচিত বলে আপনি মনে করেন? 2018-19 থেকে 16 থেকে আসলে চলে গেলাম দেশের বাইরেই। 16-তে 18-19-এর দিক থেকে ওখানেই মেন্টাল হেলথ রিলেটেড কাজ করছিলাম, আর 2016 সাল থেকে চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ডে কাজ করছিলাম। তো ওখানেও কিছু আমাদের অটিজম স্পেকট্রাম বাচ্চাদেরকে দেখতাম যে ওদের বাবা মারা প্রচণ্ড সময় দেয় এবং শিফটিংভাবে ডিউটি করে, যে যখন মা ব্যস্ত তখন বাবা ইয়ে করছে, যখন মানে বাবা ব্যস্ত তখন মা করে, মা যখন ব্যস্ত তখন বাবা এসে ডিউটি করছে, এরকম আর কি হতো। তো আলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে যেটা হয়, তো মেন্টাল হেলথ নিয়ে যেহেতু কাজ করছিলাম অলরেডি, কিন্তু আমার দ্বারাই 6 জন আমার হচ্ছে এখনও আমার কাছে ফলো আপে আছে। এরা এখন ভালো ভালো জায়গায় আছে, যারা সুইসাইড করার মতো ডিসিশন নিয়েছিল সেই সময়, তাদের অনেক স্ট্রাগল যাচ্ছিল। অনেক সময় রিসার্চ পারপাসেও তারা কিন্তু পড়াশোনার চাপও কিন্তু মানুষকে অনেক সময়, সবাই সবসময় এখন যেটা আর কি হয়, মানুষ ভাবে একটা মানুষ আত্মহত্যার চিন্তা করছে নিশ্চয়ই সে প্রেমে পড়েছে। হ্যাঁ, মানুষ কিন্তু শুধু আসলে প্রেমের জন্য আত্মহত্যা করে না, মানুষের অনেক অতৃপ্তি থেকে যায়। যেমন ধরেন আমি একটা সমাজের জন্য কাজ করতে চাচ্ছি, কিন্তু আসলে কি আমার সমাজ আমাকে কাজ করতে দিচ্ছে, এই ব্যর্থতাটাও কিন্তু আমাকে একটা সময়, 1 দিন 2 দিন হয়তো বা আমি ছাড় দিচ্ছি, একটা সময় কিন্তু আসলে আমার মনে কিন্তু প্রচণ্ড আঘাত দিবে। আর তখনই কিন্তু আমরা নিজেকে তাহলে আর থেকে কি করবো, আমি যখন কিছু দিতেই পারছি না, তখনই কিন্তু এই ডিসিশনটা নেই আসলে। তো ওইখান থেকে হচ্ছে জেনিফার ম্যাডামের সাথে পরিচয়, আমাদের যে চেয়ারম্যান স্যার ছিল আলমাজ ভাই, ওনাকেও স্মরণ করছি আজকে। উনি বললেন তুমি আমাদের সাথেও কাজ করো। তো তখন ডাক্তার জেনিফার দাস্তা ম্যাডামকে আমার সিবিটিভি, তখন চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ডেও কাজ করছি, তখন পাঠানো হলো। তো ম্যাডাম তখন আমাকে বলল আমি চাই তুমি আমাদের সাথে কাজ করো। ওইখান থেকেই ম্যাডামের সাথে, ম্যাডামের 3 বছরের ম্যাডামের আন্ডারে 20 থেকে 22 পর্যন্ত ইউএসএতে মেন্টরশিপে ওনার আন্ডারেই কাজ করা হলো। স্পেশাল বাচ্চা দেখা, কিভাবে ট্রেনিং করছে, ওদের বাবা মাদের কিভাবে কাউন্সেলিং করতে হবে,
কার সাথে কিভাবে রিলেশন বিল্ড আপ করতে হবে, কিভাবে কোন ফিল্ডে নিয়ে গেলে ভালো হয়, এই জিনিসগুলো নিয়ে তখন কাজ করলাম আর কি। দারুণ। আপনি বলছিলেন চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ডের কথা আসলো, তো সেখানকার বোর্ডেও আপনি একজন হ্যাঁ। ডিরেক্টর হিসেবে বহুদিন ধরে আছেন। এই যে চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ডের সাথে কাজ করার অভিজ্ঞতাটা যদি জানতে চাই। চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে বাল্টিমোরে, এটা জন হপকিন্স ইউনিভার্সিটিরই আন্ডারে একটা স্কুল, এটা চ্যারিটি স্কুল। এটা হচ্ছে 1989 সালে এটা প্রতিষ্ঠিত হয় মিস ক্যারেনের মাধ্যমে। তো মিস ক্যারেন ম্যাডামও হচ্ছে এই স্কুলটা যখন চ্যারিটি স্কুল খুলেন তখন হচ্ছে ওনার বাচ্চাও একদম মানে নিউবর্ন, তো সেই ক্ষেত্রে উনি বাচ্চা সহ কীভাবে কাজ করবেন ওই চিন্তা করেই উনি হচ্ছে এই প্রি স্কুলটা যুক্ত হন, এবং ওনার মেয়েও এই প্রি স্কুলেই লাইফ শুরু করে, এবং আমার 2 সন্তানও কিন্তু এই প্রি স্কুল থেকেই তাদের স্কুল জীবনটা শুরু করেছিল। তো সেই সাল 2016-তে 16-17 একদম সরাসরি কাজ করলাম, ভলেন্টিয়ার হিসেবে জয়েন করলাম। করতে করতে এই যে তাদের অ্যাডমিনে জয়েন করলাম। ওখানে যারা থাকে ওখানে শুধু তারাই একমাত্র বোর্ড অফ ডিরেক্টরে যেতে পারে। ওখানে একমাত্র এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে আমি একমাত্র বাঙালি নারী বলবো কি মানে মানুষ হিসেবেই আছি। তো এমনি হচ্ছে ওখানে বেশিরভাগ নারীরাই কাজ করে। তো সেই হিসাবে বাঙালি হিসেবে আমি এটা খুব প্রাউড ফিল করি যে আমার বাংলাদেশকে আমি ওখানে পরিচয় করিয়ে দিতে পেরেছি। তো ওখানে একটা জিনিস খুব খারাপ লেগেছিল একদিন, যখন বোর্ড আমাদের প্রত্যেক বছর চেঞ্জ হয়। তো চেঞ্জ হওয়ার পরে অনেক বিভিন্ন দেশ থেকে আসে। চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ড কোঅপারেশন, মানে প্রত্যেকটা দেশের সাথে বন্ধুত্ব করা, এটাই হচ্ছে আমাদের চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ডের কাজ, এবং সবাই কালচারগুলো এক্সচেঞ্জ করা, এটা এই থিম নিয়েই হচ্ছে চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ডের কাজ। তো এখানে যখন বোর্ড চেঞ্জ হচ্ছে তো 24-এর সময়ই খুব, তো আমরা নেটের প্রবলেমে চলছে, কাজ করতে পারছি না। আমি ওখানে যেহেতু চ্যারিটি করি, চ্যারিটিতে টাকা জমা দিতে হয়, ডোনেশন করতে হয়। তো ইন দ্য মিন টাইম বোর্ড চেঞ্জ হয়েছে, একজন নতুন ভাইস প্রেসিডেন্ট উনি হবে। তো উনি তখন প্রেসিডেন্ট যে বর্তমান, তিনি পরিচয় করায় দিচ্ছেন সবাইকে। তো সবাই তো দেখছে যে সবাই সাদা মানুষ, আমরা একটু এশিয়ান মানুষ। তখন উনি বলছে যে আচ্ছা শি ইজ ফ্রম বাংলাদেশ, মানে একটু নেগলেক্টেড ভাবে। তখন প্রেসিডেন্ট উঠে বলছে নো, শি ইজ নট অনলি ফ্রম বাংলাদেশ, শি ইজ অলসো আওয়ার রেসপেক্টেড ডোনার। তখন মনে হচ্ছে এই কথাটা যে না আমরা বাঙালি সবসময় তোমাদের কাছ থেকে ত্রাণ নেই না ভাই, আমরাও দিতে জানি। হ্যাঁ, তো আমাদের শুধু মেধাও যেমন আছে, আমাদের ফাইন্যান্সিয়ালিও ভালো, এটাই আমার একটা দেখানোর ইচ্ছা ছিল, এটা আমি পেরেছি। দারুণ। এটা তো আসলে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার যে বিষয়টা আপনি একটু যেটা বলছিলেন যে লাল সবুজের পতাকাকে ভালোবাসেন, ভালোবাসারই একটা বহিঃপ্রকাশ বলতে পারি এটাকে আমরা। আপনার যে রিফাত সোশ্যাল স্টুডিওটা আছে সেটা সম্পর্কে এখন একটু জানতে চাই। এটা হচ্ছে আপু, এটা হচ্ছে এটাও একটা প্যাথেটিক ইয়ের থেকেই শুরু করা আসলে রিফাত সোশ্যাল স্টুডিও। আপনারা নায়ক রিয়াজ, যে রিয়াজ ভাইয়ের ওয়াইফ আমাদের ইয়ারমেট ছিল। তো তখন হচ্ছে ওনার শ্বশুর হচ্ছে 2020-এই আপনারা সবাই জানেন যে একদম লাইভে এসে উনি সুইসাইড করেন। তো উনি সুইসাইড করার পরে আমার মনে হলো যে আমার জায়গা থেকে, আমি যেহেতু এখন করোনাও চলতেছে, আমি তো কিছু করতে পারবো না, বা এখন আমি কোথাও গিয়েও সচেতনতা বৃদ্ধি করতে পারবো না, তাহলে আমাকে এখন কি করতে হবে, অনলাইন প্ল্যাটফর্মটাকে বেছে নিতে হবে। তো আমি রিফাত অবন্তী থেকে, আমার রিফাত অবন্তী হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক, সেখান থেকেই আসলে অনেক লাইভ করতাম, অনেক কিছু বিভিন্ন সময় সুন্দর সুন্দর যে ভিজিট করছি বিভিন্ন জায়গায়, এগুলো শেয়ার করতাম। ওই সাইবার বুলিংয়ের পর থেকে আমি একটু আর কি চুপচাপ আছি, ক্যামেরার পিছনে থাকতেই পছন্দ করি এখন। তো সেখান থেকেই হচ্ছে আমার মনে হলো যে তাহলে এখন একটা অ্যাওয়ারনেসমূলক আমাকে কিছু একটা করতে হবে, যেটা থেকে মানুষ সচেতন হবে এবং এই জায়গা থেকে বেরিয়ে আসবে, একটা কথা বলার প্ল্যাটফর্ম যেন পায়। এটা থেকে যখন আমি প্রথম, আমার অতিথি ছিল হচ্ছে মডেল রিদি, সেও কিন্তু অনেকবার সুইসাইড করার চিন্তা করেছে। তো সে কিন্তু আমার অতিথি হিসেবে প্রথম আসে। তারপরে ছিল একজন মেকআপ আর্টিস্ট আছেন আমাদের সিলেটেরই, উনি ঢাকায় খুব নাম করা, আপু নামটা বলছি না থাক। তো উনিও আমার গেস্ট হয়ে আসেন। আরও অনেক যাদের সাথে আমার খুব ভালো কানেকশন আছে, এবং যারা বিভিন্ন রকম মেন্টাল হেলথ ইস্যুস, অটিজম, এগুলা নিয়ে যারা অটিজমের মানে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের বাবা মা, তাদেরকে আমি আনার চেষ্টা করি, এবং তাদেরও কিন্তু অনেক কথা থেকে যায় যেটা আসলে ক্যামেরার সামনে আর কখনো আসে না। যেমন একদিন আমার প্রোগ্রামে এসেই বলছিলেন যে ওনার 2টা সন্তানই হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন। উনি বলছিলেন আমার এমনও ইচ্ছা হয় যে আমার 2টা সন্তানকে সহ আমি বিষ খেয়ে মারা যাই। তো এই যে লাইভে এসে ওই কথাটা বলতে পারাটা, এই সুযোগটা আমি করে দেওয়াতেই কিন্তু তারা বলতে পেরেছে, দেখে এখন কিন্তু তারা ভালো জায়গায় আছে এবং
যে যার জায়গায় আছে। আমার কাছে একটা জিনিস মনে হয় যে মানুষ, আমরা মনে করি যে আমাদের কৃতজ্ঞতা বোধ কম, আমরা জানি এটা কম বেশি। তো আমি এই কারো কাছ থেকে আসলে কৃতজ্ঞতা চাই না। আমার কথা হচ্ছে আমার সৃষ্টিকর্তাই যেখানে বলেছে আমার বান্দারা অকৃতজ্ঞ, আর আমি আর কোন কি হলাম যে আমাকে মানুষ কৃতজ্ঞতা স্বীকার করবে। তাও আমার দেশ বা এই যে আমি অদম্য নারীটা পাওয়াতেই তো আজকে আতিয়া আপু আমার ইন্টারভিউ নিচ্ছি, এটাই একটা বড় পাওয়া আর কি না, বাংলাদেশ অবশ্যই। থেকে। আপনার সাথে আমরা বুঝতে পেরেছি, এটা আমাদের জন্য একটা দারুণ আনন্দের বিষয়। আচ্ছা আপু, তো আপনার কথার ভেতরে একটা কথা বারবার আসছে, সেটা হচ্ছে সাইবার বুলিং এর শিকার হয়েছেন আপনি বেশ কিছুবার, এবং এই সাইবার বুলিং ব্যাপারটা এখন বাংলাদেশের একটা আতঙ্কিত সমস্যার মতো হয়ে গেছে, এবং এটি বাজেভাবে ছড়িয়ে পড়ছে, নারীরা এটাকে বাজেভাবে ফেস করছেন এই বিষয়টি। এটার অপসারণের ক্ষেত্রে কি করা যায়, বা এই সমস্যাটার সমাধান কি হতে পারে, আপনার কি মনে হয়? আসলে সাইবার বুলিংটা শুধু নারী দেখে না, নারী পুরুষ উভয়ই আসলে সাইবার বুলিং এর শিকার হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের যেটা করতে হবে যে আমাদের নিজেদের মধ্যে আমাদের জানতে হবে আমাদের অধিকার কি, আমাদের দায়িত্ব কি। এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলেই কিন্তু আমরা আরেকজনকে, মানে যে আমরা সম্মান করি না, আমরা বিনয়ী হই না, এই জায়গাগুলো যদি আমরা হতাম, আরেকজনকে পিছনে টানার চিন্তা করতাম না, আমার নিজের কাজটা যদি আমি করতাম, যেমন ধরেন আমি এই যে সময় পাই না, যে আমি যে আপনার কি হচ্ছে ফেসবুকে এটাও যে দেখবো, এটা তো আমি সময় পাচ্ছি না। এমনকি ধরেন এই যে আমি সাইবার বুলিং এর শিকার হচ্ছে, আমিও কিন্তু জানি না। আমাকে আমার অনেক পরিচিত মানুষদের কাছে যখন অনেক খারাপ কিছু নিউজ বা অনেক কিছু পাঠাচ্ছিল, তখন তারা আমাকে বলছে আপু তোমার ছবি কেটে নিয়ে এইভাবে এই করা হয়েছে, এই করা হয়েছে। আমি বলছি বলে তুমি কি নাই, আমি তো আমি পোস্ট করার পরে আর দেখারও টাইম পাই না অনেক সময় যে কি হয়েছে আসলে। তো ওই জায়গা থেকে যেমন আমি এখন যেটা করলাম, অগ্রগামী স্কুলে যেটা করার পরে আমার কাছে মনে হয়েছে, অগ্রগামী 56টা মেয়েদেরকে নিয়ে আমি একটা কর্মশালা করি, সেখান থেকে একটা ভালো ফিডব্যাক পেয়েছি। ওরা আমাকে বলেছে, ওদেরকে আমি বললাম যে দেখো আমাদের একটা ছেলের সাথে একটা মেয়ের রিলেশন হতে পারে, একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলবে, এটাই একটা সমাজ। হ্যাঁ, বাবা একটা মেয়ের বন্ধু হবে, একটা মেয়ে তার মানে বাবার সাথে বন্ধুত্ব হবে, মার সাথে ছেলের বন্ধুত্ব হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই জিনিসগুলোকে স্বাভাবিক নেই না, এর জন্যই হচ্ছে এই জিনিসগুলো আসলে বেড়ে যাচ্ছে। যদি আমাদের পরিবারটা বন্ধুত্বপূর্ণ সম্পন্ন হয়, তাহলে একটা ছেলেকে যদি আমরা খুব সুন্দরভাবে মানুষ করতে পারি, আমি বারবারই কিন্তু বলছি যে একটা মেয়েকে শুধু না, একটা ছেলেকেও আমাদের শিখাতে হবে যে একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হবে। তো এটা যদি আমাদের পরিবার থেকে একটু আমরা আগে থেকে কেয়ারফুল হই, তাহলেই হচ্ছে আমরা ভবিষ্যতে আসলে একটা সুন্দর প্রজন্ম, আশা করি আমি খুব ভালো একটা প্রজন্ম আমরা পাবো। দারুণ একটা কথা বললেন। অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে, অনেক দারুণ একটা আড্ডা হলো। শেষে আমি এসে আসলে আপনার রিফাত আরা রিফার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই। আমরা আপনাকে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে আপনার কর্মক্ষেত্রে আপনাকে পেয়েছি। ভবিষ্যতে আপনার কাছ থেকে আমরা কি কি কাজ পেতে পারি, আপনার কি পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, ভালো একটা, খুবই আতিয়া আপু শেষ প্রশ্নটা খুবই সুন্দর, যে ব্যক্তিগত রিফাতারা রিফা আসলে কি চায়। ব্যক্তিগত রিফাতারা রিফা চায় যে ফিউচারের কথা চিন্তা করেই যে এমন একটা জায়গা বানাতে চাই যেখানে হচ্ছে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান, তাদের বাবা মা, যেহেতু তাদের বাবা মাদের সবসময় একটা চিন্তা থাকে যে তারা মারা গেলে আসলে তাদের সন্তানের কি হবে। কিন্তু আমার একটা তাদের কাছে মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছা করে, আপনার যেহেতু মানে আমরা বলছি ডিজেবল, বা আপনার একজন বিশেষ চাহিদা সম্পন্ন ফেরেস্তার মতো সন্তান আছে, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন আসলে তার কি হবে। এই জায়গাটা থেকে আমরা যারা খুবই অ্যাক্টিভ মানুষ, যাদেরকে আমরা সাধারণ স্বাভাবিক সুস্থ মানুষ বলি, তারা মিলে যদি আমরা একটা প্রতিষ্ঠান করতে পারি, যেখানে আমাদের অলরেডি এই প্ল্যান চলছে যে আমরা এটা নিয়ে কাজ করব, যেখানে সবাই কাজ পাবে। এমনকি এটা আতিয়াপু হয়তো বা শুনেছেন কিনা জানি না, একটু দর্শকদের জন্য বলে রাখি যে অনেক পরিবারে দেখা যায় যে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান হওয়ার কারণে একটা মাকে বিশেষ করে এই কি পরিমাণ যে কঠিন কথা শুনতে হয়, এবং তাকে অনেক সময় ডিভোর্সও দিয়ে দেয়। হ্যাঁ, যে এটা তোমার জন্য হয়েছে, এটা তো তার একার দায়বদ্ধতা না। মানে সৃষ্টিকর্তা তো আমাদের বাবা মার মাধ্যমে, দুজনের মাধ্যমে একজনকে পৃথিবীতে এনেছেন, তো দায়বদ্ধতা আসলে দুইজনেরই। তো ওই জায়গা থেকে আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে যে আমাদের এমন একটা জায়গা থাকবে যেখানে আসলে সবার মনটা যেমন শান্তি ফিল হয়, যে একটা জায়গায় এসেছি যেখানে আসলে অ্যাটলিস্ট চিন্তা করতে হয় না। চিন্তা জিনিসটা থেকে আমাদের আসলে দূরে থাকতে হবে, কারণ অনেকে যে এই সুইসাইডাল টেন্ডেন্সিও যাতে না আসে, আর কোনোভাবে যাতে মানসিক চাপও না পায়, কোনোভাবে আর্থিক মানে যাতে অসচ্ছলতাও না আসে, সেজন্য বলবো যে যখন আপনি সুস্থ আছেন, সুন্দর আছেন,
ঠিক তখনই আপনি আর্থিক জায়গাটাকে গুছিয়ে রাখেন, যাতে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে না হয়। কারণ শুধু বিশেষ চাহিদা সম্পন্ন না, যে কোনো বাবা মাই বয়স হলে, বা আমিও আজ কয়দিন পরে ধরেন অসুস্থ হয়ে গেলাম, বা আজকে একটু পরে বের হলে যে সুস্থভাবে আবার ফিরে আসতে পারবো, তারও তো কোনো নিশ্চয়তা নাই। সেই ক্ষেত্রে থেকে বলবো যে নিজের সন্তানকে এমনভাবে বেড়ে ওঠান যাতে নিজের কাজ সে নিজে করতে পারেন, এবং আপনিও যতক্ষণ পারেন নিজের যত্ন নিয়ে সুস্থ থাকেন, যাতে নিজে কারো বার্ডেন না হন আর কি। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার দারুণ পরিকল্পনাটা শুনলাম এবং আমাদের অসংখ্য শুভকামনা থাকলো আপনার জন্য। আপনার সামনের কাজগুলো সুন্দর হবে, আমাদের সমাজের জন্য উপকারী হবে এবং আপনার মাধ্যমে আমাদের সমাজের অসংখ্য নারীরা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন, এই আশাই ব্যক্ত করি। আপনার জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আপনার জন্য অনেক শুভকামনা আতি আপু, আরো ভালোভাবে এগিয়ে যান, আরো চালিয়ে যান। আমাদের নারীর নেতৃত্ব যাতে সময় থাকে, এটা যাতে না পিছিয়ে পড়ি আমরা। সবশেষে আমাদের দর্শকদের জন্য যদি ছোট করে কিছু বলতে চান। সবশেষে দর্শকদের জন্য একটা কথাই বলবো, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, শরীরের যত্ন নিন। এই দুটো যদি আপনার সুস্থ থাকে, তাহলে আপনার ধৈর্য, সততা এবং পরিশ্রমের মাধ্যমে জীবনে এগিয়ে যেতে পারবেন।